দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় বাংলাদেশে পানি দূষণের অবস্থা। আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবল স্টাডিজের পরিচালক অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন এবং এনজিও ফোরামের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক SM-A রশিদ। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ফিরোজ স্যার, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আমাদের ভবিষ্যতে সুপেয় পানি অর্থাৎ সেফ ড্রিঙ্কিং ওয়াটারের অবস্থা কেমন থাকবে বাংলাদেশে? বাংলাদেশে আমরা তো একসময় খুব ভালো ছিলাম, 97% লোক সুপেয় পানি পেত বলেই আমরা মনে করেছি, কারণ তখন টিউবওয়েলের পানি প্রায় 97-98% লোকে পেত। তো আর্সেনিক দূষণ আসার পরে এই কাভারেজটা 74% নেমে আসে। তো এরপরে আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম বা ওয়াটার সাপ্লাই যেসব প্রোগ্রাম নেওয়া হয়েছে এর জন্য বেড়ে প্রায় 87% এখন কাভারেজ আছে। কিন্তু 97% যেতে হলে আমাকে এখনও 10% লোককে সেই সুপেয় পানির সুবিধা দিতে হবে। 10% লোক মানে বাংলাদেশে এখন প্রায় 16 মিলিয়ন লোক, তার মানে 1,60,00,000 লোককে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। যদিও আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের সেই আগের অবস্থায় ফিরে আসতেও আমাদের অনেক কিছু করার আছে এবং এটা করতে হবে। স্যার, অনেকেই বলে যে টিউবওয়েল দায়ী আর্সেনিকের জন্য, কিন্তু টিউবওয়েল তো এসেছিল ডায়রিয়া এবং কলেরা এগুলির থেকে রেহাই দেওয়ার জন্য। এটা কি শ্যালো পাম্প ইউজ করার জন্য হলো? না, টিউবওয়েল পানি আমরা যখন দেশে ধরেন ডায়রিয়ার প্রকোপ যখন মহামারীর মতো ছিল আসলে, তখন ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি পানির গুরুত্ব পায় এবং যেহেতু টিউবওয়েলের পানি মোটামুটি ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন থাকে না, সেই জন্যই টিউবওয়েল থেকে পানি উত্তোলন করা হয়। তখন আর্সেনিকের ব্যাপারটা অত গুরুত্ব দিয়ে দেখা হয়নি, বা আমরা যে সব রুটিন টেস্ট করতাম এর ভিতরে আর্সেনিক ছিল না। পরবর্তীতে যখন আর্সেনিক দেখা দিল পানিতে, তখনই ব্যাপক আকারে টিউবওয়েল টেস্ট করে দেখা গেল যে আসলে শ্যালো টিউবওয়েলে এই আর্সেনিকের উপস্থিতি অনেক বেশি। বাংলাদেশে প্রায় তখন আমরা দেখেছি অ্যাবাউট 29% টিউবওয়েল কন্টামিনেটেড উইথ আর্সেনিক। এবং বাংলাদেশে যে একটা ব্ল্যাঙ্কেট সার্ভে করা হয়, এখানে 5 মিলিয়ন টিউবওয়েল 268টি ডিস্ট্রিক্ট থেকে করা হয়, উপজেলা থেকে করা হয়। 268টি উপজেলায় 5 মিলিয়ন টিউবওয়েলের ভিতরে প্রায় 1.44 মিলিয়ন টিউবওয়েল আমরা পাই আর্সেনিক কন্টামিনেটেড, অর্থাৎ 29% অ্যাবাউট। তো এখন পানি সরবরাহ পর জোর দেওয়ার জন্য এটা কমে এসেছে অনেক, কিন্তু আমরা মনে করি এখনও প্রায় 2 কোটি লোক এই আর্সেনিক দূষিত পানি পান করছে। ডক্টর মাহবুবা নাসরিন, খরা, পানি, বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস সবগুলি পানি রিলেটেড দুর্যোগ। আপনি এই আর্সেনিক দুর্যোগটাকে কিভাবে দেখেন? আসলে আর্সেনিক তো মানে পানি যেখানে মানুষকে জীবন দিত, এখন থ্রেট হিসেবে দেখায়, হুমকি, জীবনের জন্য তো হুমকি হিসেবে দেখা দিয়েছে। আমাদের দেশে তো আসলে ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, বহুদিন পর্যন্ত কিন্তু যেমন 70-এর শেষের দিকেই আর্সেনিক আছে পশ্চিমবঙ্গে বা ভারতের আশেপাশে এলাকাগুলিতে। বাংলাদেশ অনেক দিন পর্যন্ত এটাকে স্বীকারই করেনি। তো 1990s-এর দিকে যখন প্রথম বিদেশে একটা সম্মেলন হয় আর্সেনিকের উপরে, আন্তর্জাতিক সম্মেলন, সেখানে রাজশাহীর বাংলাদেশের পিঞ্জরা বেগমকে ডেডিকেট করেছিল। এখন এই বিষয়গুলি অর্থাৎ অনেক বছর, আমাদের প্রায় 10-15 বছর লেগেছে শুধু স্বীকার করতে যে বাংলাদেশে আর্সেনিক সমস্যা আছে বা আর্সেনিক মানে ভূগর্ভস্থ প্রাণীতে অতিরিক্ত আর্সেনিক ধরা পড়েছে। তো সেটা যদি আমরা, যেটা মনে হয় যে গোড়ায় একটা ভুল ছিল, যদি প্রথম থেকে এটা ডিটেক্ট করা যেত তাহলে কিন্তু কৌশলটা বা স্বীকার করতো, বা আমরা যদি গবেষকরা ওইভাবে এগিয়ে আসতেন তাহলে হয়তো এইটা আমরা এত ভয়াবহ মাত্রা নিত না, যেটা যে 2 মিলিয়ন মানুষ যে এখন ঝুঁকির মধ্যে আছে। তো এইভাবে আর্সেনিক আসলে মানুষও, সাধারণ মানুষের ভিতর থেকেও কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। এই কারণে যেটা আর্সেনিক
আর্সেনিকোসিস যে রোগটা, অতিরিক্ত আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে সেটার লক্ষণ দেখা দিতে 10 থেকে 20 বছর সময় লাগে এবং লক্ষণগুলি আসলে খুব দ্রুত হয়। আর ভেতরে মানুষ হয়তো অনুভব করে কাজের ক্ষমতা কমে যায়, কিছু কিছু স্কিন র্যাশও দেখা যায়, একদম এখানে নামও আছে মেলানোসিস, কেরাটোসিস, বিভিন্ন পর্যায়ে যখন চলে যায় তখন হয়তো প্রথম দিকে কিন্তু অনেক মনে করা হতো যে এটা, কেউ মনে করতো চর্মরোগ, ছোঁয়াচে রোগ, কেউ মনে করতো এটা অভিশাপ। সুতরাং এই বিষয়গুলি প্রথম কিন্তু আসে প্রচার মাধ্যমেই, পত্রিকাগুলিতে, বিশেষ করে প্রিন্ট মিডিয়াতেই কিন্তু বেশি লেখালেখি হয়। তারপরে দ্বিতীয় সম্মেলনটা বাংলাদেশে হয় 1998 সালে। 98 সালে যখন হয়, তার আগে অবশ্য সরকারের মধ্যে চলে এসেছে যে প্রজেক্ট প্রকল্প নেয়া, বিভিন্নভাবে তাদেরকে চিকিৎসা দেয়া, প্রযুক্তি, এগুলি অনেক কিছু চলে এসেছে। তো এটা যেভাবে আমার মনে হয় যে বিষয়গুলি একসময় প্রকল্প ভিত্তিক, তো যেভাবে একসময় খুব গুরুত্ব পাচ্ছিল, আবার একসময় এটা গুরুত্বটা কমে আসতে থাকে। প্রথম দিকে শুধু টিউবওয়েলগুলি আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপরে টেকনোলজি আসলো যে আর্সেনিক মুক্ত পানি খেতে কোন ধরনের কৌশল ব্যবহার করা, সেখানেও একটা প্রতিযোগিতা হয়। এখনো পর্যন্ত আসলে কোনটা যে সঠিক প্রযুক্তি, কোনটা মানুষের জন্য টেকসই, ঠিক করা আছে ঠিকই, কিন্তু সব জায়গায় একই রকম চলছে না, সেটা একটা। আর একটা হচ্ছে যে মানুষের মধ্যে যেই আর্সেনিকের ভয়াবহতার থেকেও বেশি যেসব অঞ্চলে আর্সেনিক ম্যাপিং করাও হয়েছে যে কোথায় কোথায় আর্সেনিক আছে, দূষিত পানি আছে, তো সেখানে অনেক বেশি প্রযুক্তি আসছে, অনেক বেশি মেডিসিন, মানুষকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, মানুষের দেহ থেকে রক্ত নিয়ে অনেক কিছু নিয়ে ওষুধ আবিষ্কার করা হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে মানুষ আর ওইভাবে সহায়তাও করতে চাচ্ছে না, তবে প্রযুক্তিগুলির উপরে তাদের আস্থা আছে। অল্টারনেটিভ সোর্সগুলি আমরা দিতে পাচ্ছি না, এমনকি রেইন ওয়াটার হারভেস্টিংটাও এটা হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে, অনেক 3 কলসি পদ্ধতি, অনেক পদ্ধতি আছে আর্সেনিক মুক্ত করার জন্য। এখন প্রকল্প ভিত্তিক হলে হয় কি যে যদি সেটা এক্সপেন্সিভ হয়, যদি সেখানে মনিটরিং না থাকে, কেউ যদি না দেখার থাকে, তদারকি করা থাকে, তাহলে ওটা আসলে এক সময় চলে যায়, মানুষের মধ্যে যে ওনারশিপ ওটা ডেভেলপ করে না, এই বিষয়টা আছে। আর মানুষকে বলা হয় যে পুষ্টিকর খাবার খাবে আর আর্সেনিক মুক্ত মানে পানি পান করবে, এই দুইটাই পদ্ধতি। কিন্তু সেখানেও হয়তো ওইভাবে আমরা আর্সেনিক মুক্ত পানি যদি সরবরাহ না করতে পারি তাহলে সেটা খাবে না। আবার দরিদ্র নাজুক জনগোষ্ঠী যারা ভালনারেবল বলি আমরা, তারা তো পুষ্টিকর খাবারেও তাদের অ্যাক্সেস নাই। তো এইভাবে অনেক সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পরিবেশগত দিকগুলিও এখানে আসলে আবার আপনার কাছে আসবো ডক্টর ফিরোজ। গ্লোবাল আসপেক্ট, বিশ্বের যে সিনারিও এখন পানির, এটার সাথে বাংলাদেশকে আপনি কিভাবে তুলনা করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে পানি যে সম্পদ, আসলে সারা পৃথিবীর কাছে এটি বর্তমানে একটি অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। এবং আমরা যদি সভ্যতার ইতিহাসের দিকে তাকাই, তাহলে সভ্যতার ক্রমবিকাশ এবং সভ্যতার যে বর্তমান পর্যায় পর্যন্ত আসার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে পানি সম্পদের যথাযথ ব্যবহার। সুতরাং পানিকে যদি আমরা পানি ব্যবস্থাপনা বিষয়টি যদি আমরা সঠিকভাবে নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড বিঘ্নিত হতে বাধ্য। সারা পৃথিবীব্যাপী মানুষের পানির কতগুলো বিশেষ দিক রয়েছে। যেমন এবারে পানি দিবসের জন্য জাতিসংঘ কতগুলো মূলত 7টি মূল উপাদানকে তারা চিহ্নিত করেছেন। যেমন প্রকৃতির জন্য পানি, মানুষের জন্য পানি, খাদ্য নিরাপত্তার জন্য পানি, কৃষির জন্য পানি, শক্তি সম্পদের জন্য পানি, শিল্পের জন্য পানি, পরিবেশের জন্য পানি এবং ন্যায্যতার জন্য পানি। তো আমরা যদি এই বিষয়গুলোকে আমরা সঠিক বিবেচনায় নেই, তাহলে দেখা যাবে যে আমরা সোশ্যাল সেক্টরে বলেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বলেন, আমাদের কৃষি খাতে বলেন, আমাদের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের মূলেই কিন্তু আসলে পানির একটা অপরিহার্য প্রয়োজনীয়তা রয়েছে।
তো সেই দিক থেকে বাংলাদেশের যে পানি সম্পদ, আমরা মূলত 3টি উৎস থেকে পানি পেতে পারি। প্রথমত ভূগর্ভস্থ পানি, এবং তারপরে আমাদের ভূপরিস্থ পানি এবং বৃষ্টির পানি। আমাদের দেশের পানি সম্পদের ব্যবস্থাপনাটির জন্য সঠিক নীতিমালা থাকলেও আমরা কিন্তু এখন পর্যন্ত বেশিরভাগ সেক্টরেই আমরা আমাদের সব ধরনের কাজের জন্য মূলত ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। 3টি উৎসের যে পানির এবং 3টে উৎস থেকে পানি আমরা আহরণ করে আমরা আমাদের কোন ধরনের উৎসের পানি আমরা কোন কাজে ব্যবহার করতে পারি সে ব্যাপারে আমাদের দেশে কিন্তু পানি আইন রয়েছে এবং আরও কিছু নীতিমালা রয়েছে সুস্পষ্টভাবে, কিন্তু সেগুলোর সঠিক প্রয়োগ এবং নিয়ন্ত্রণ না থাকার কারণে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভূগর্ভস্থ পানির ব্যবহারটা অতিমাত্রায় হয়ে গেছে, যার কারণে আমাদের ভূগর্ভস্থ পানির বর্তমান যে অবস্থা সেটি কিন্তু আমরা জানি না যে আমরা বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু রেখে যেতে পারবো। এটি একটি মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ে গিয়েছি। আমরা ভূপরিস্থ পানির দিকে যদি তাকাই তাহলে ভূপরিস্থ পানির অনেকগুলো দিক বলতে হয় এখানে। প্রথমত পানি দূষণের যে বিষয়টি, একদিকে আমরা উন্নয়নের একটি অন্যতম সূচক হিসেবে আমরা শিল্পের বিকাশকে বিবেচনা করছি, শিল্প কারখানা উৎপাদনের প্রতি গুরুত্ব আরোপ করছি, কিন্তু শিল্প কারখানার উৎপাদনের ফলে আমরা যে লাভবানটা হচ্ছে, কিন্তু শিল্প কারখানার যে বর্জ্য, সেই বর্জ্যের সঠিক কোনো ব্যবস্থাপনা না থাকার ফলে আমরা কিন্তু সেগুলো এবং এগুলোর প্রতি কোনো নিয়ন্ত্রণ না থাকার ফলে আসলে এই বর্জ্যগুলো আমাদের পানির উৎসগুলোকে, বিশেষ করে নদী, পুকুর, আমাদের যে ওয়েটল্যান্ড বা জলাভূমি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ব্যাপকভাবে দূষিত করছে, যেটি সাধারণত আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট বিভিন্ন প্লান্ট রয়েছে এই প্রক্রিয়ায় সেগুলোকে শোধনও করা যায় না, মানে দূষণের মাত্রাটা এতটাই বেশি। পানি যদি গুণগত দিকটা আমরা দেখি তাহলে আমাদের দেশে পানি আছে অনেক, কিন্তু পানির গুণগত মানের দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের নিরাপদ বিশুদ্ধ পানি, সেই পানির সংকট বর্তমানে বাংলাদেশ অলরেডি অনুভব করছে। এবং এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের বর্তমান যে বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর চাহিদা আমরা কিভাবে পূরণ করব, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য আমরা কোন উৎস থেকে কিভাবে পানির চাহিদা বা এর ব্যবস্থাপনা নিশ্চিত করব, সেটি আমাদের সবার জন্য অনেক বড় একটা প্রশ্ন। এছাড়াও এখানে আরও কতগুলো প্রেক্ষিত রয়েছে। আমি বলবো যে শহর কেন্দ্রিক জীবনের জন্য এক ধরনের ব্যবস্থাপনা, গ্রামীণ জীবনের জন্য এক ধরনের ব্যবস্থাপনা। আমরা দেখেছি যে আমরা যদি কিছুটা বাজেট বিশ্লেষণের দিকে যাই তাহলে দেখা যাবে সরকারের যেটা পানির জন্য যেটা মোট বরাদ্দ তার শতকরা 70%-এরও বেশি কিন্তু মূলত নগরকেন্দ্রিক জীবনের জন্য। ঢাকার মতো বড় সিটি কর্পোরেশন এবং আরও কতগুলো শহর এবং নগরকেন্দ্রিক যে পানি সরবরাহ ব্যবস্থাপনা সেটির জন্য মোট বরাদ্দ হচ্ছে শতকরা 70%। আর গ্রামের জন্য, গ্রামের পানির সরবরাহের জন্য বরাদ্দ হচ্ছে মাত্র শতকরা 30%। কিন্তু জনসংখ্যার দিক থেকে আমাদের প্রায় 70% মানুষই বাস করে এখন পর্যন্ত গ্রামে, 30% বাস করে শহরে। এই যে একটি বৈষম্য, আমার মনে হয় যে এবারে যে পানি এবং যে ন্যায্যতা, এই বিষয়টি এই জন্য এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। একইভাবে যদি আমরা দেখি যে আমাদের শহরের মানুষ, ঢাকা শহরের যে পানি সরবরাহের ব্যবস্থা, ঢাকা শহরের এখন পর্যন্ত যে পরিমাণ পানি আমরা এখানে প্রায় কি বলবো 1,20,00,000 মানুষ প্রতিদিন ঢাকা শহরের পানি ব্যবহার করছি, কিন্তু ওয়াসা হচ্ছে এর অথরিটি। এখন ঢাকা এই ওয়াসা যে পরিমাণ পানি আমাদেরকে সরবরাহ করছে তার 70% পানি কিন্তু ভূগর্ভস্থ পানি। আমরা শহরের পানিতে আবার আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল সেট পাই প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আজকের বিষয় বাংলাদেশের পানি দূষণের অবস্থা। ডক্টর ফিরোজ, আর্সেনিক আমাদের কৃষিকে কিভাবে ক্ষতি করছে, বা আমাদের কৃষিতে ওটা ইফেক্টটা কি আমাদের এই আর্সেনিকের যেটা গ্রাউন্ড ওয়াটারে দেখা যাচ্ছে? আমরা গ্রাউন্ড ওয়াটার একটু আগে বলা হয়েছে অতিমাত্রায় ব্যবহার করছি। আসলে কৃষি তো আমাদের গ্রাউন্ড ওয়াটারের ব্যবহার অনেক বেশি। এখন প্রায় 75% ইরিগেশন গ্রাউন্ড ওয়াটার দিয়ে হচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে যে গ্রাউন্ড ওয়াটার যে আর্সেনিক আছে সেই আর্সেনিকে কতটা আমাদের ফুড চেইনে যাচ্ছে। তো এটা নিয়ে বেশ কিছু রিসার্চ হয়েছে বাংলাদেশে এবং বিদেশেও হয়েছে। তো বাংলাদেশের কনটেক্সটে আমাদের রিসার্চের কথাই আমরা বলি, সেটা হলো যে আমরা দেখেছি কিছু কিছু শাকসবজি বা কিছু কিছু ভেজিটেবলসে আর্সেনিকের মাত্রা একটু বেশি আছে। বিশেষ করে যেসব ভেজিটেবল আমরা বলি যে মিনারেলের একটা সোর্স, সেই সব ভেজিটেবলে বেশি। ধান হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাল, আমাদের স্টেবল খাবার। তো এখানে আর্সেনিকের পরিমাণটা আমরা যা দেখেছি সেটা হলো যে ধানের যতগুলো রিসার্চ হয়েছে সবগুলো যে সামারি করি তো এরকম হয় যে আমরা দেখেছি ধানের গাছের শিকড়ে আর্সেনিকের পরিমাণ বেশি, তারপরে গাছগুলো ধানের গাছ যেটা গাছেও বেশি আছে, দেন আস্তে আস্তে কমতে থাকে উপরের দিক যেতে, যতটুকু এটা ধানে পৌঁছায় সে সময় আর্সেনিকের মাত্রাটা অনেক কমে যায়। তো চালে গিয়ে চালের আবার খোসার এবং তার যে আবরণ থাকে এটাই বেশি থাকে, কিন্তু চালে মাত্রা যেটা পাওয়া গেছে এ পর্যন্ত সেটা আমরা সাধারণত 1 মিলিগ্রাম পার কেজিতে অ্যাকসেপ্টেবল মনে করি, তবে তার নিচেই আসলে আছে মোস্ট অফ দি ক্ষেত্রে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো 2-4টে স্যাম্পল একটু বেশি পাওয়া যায়, কিন্তু আসলে ধানে অথবা শাকসবজিতে যে আর্সেনিক পাওয়া যায় সেটা সাধারণত দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক কম্পোনেন্ট যেটা, এটা কিন্তু মানুষের শরীরে কোনো ক্ষতি করে না, এটা খাওয়ার পর অটোমেটিক্যালি এটা এক্সক্রেট হয়ে যায়, কিন্তু ইনঅর্গানিক আর্সেনিক যেটা সেটাই ক্ষতিকর। এখন অর্গানিক ইনঅর্গানিক মাত্রা কতটুকু এটা ভেরি করে বিভিন্ন প্রোডাক্টের উপরে। তো চালের ভিতরে আমরা আগে জানতাম যে 80% অর্গানিক 20% ইনঅর্গানিক, সেই জন্য সেই হিসাবেই কিন্তু আর্সেনিকের স্ট্যান্ডার্ডটা ফিক্স করা হয়। কিন্তু এখনও অনেকে বলছে যে এটা 50%-এর বেশি ইনঅর্গানিক, এবং এটা আসলে ডিটারমাইন করাটা একটু নির্ণয় করাটা একটু কঠিন সাধারণত, কারণ আমরা কনভেনশনাল যে মেথডে করি সেই মেথডে ইনঅর্গানিক অর্গানিক আর্সেনিক ঠিক করা যায় না। তবে যাই হোক, আমরা যদি 1 মিলিগ্রাম পার কেজিতে অ্যাকসেপ্টেবল লেভেল হয় তাহলে আসলে এর নিচেই আছে মোস্ট অফ দি স্যাম্পল আমরা দেখেছি, এবং এর যদি অর্গানিক ফ্র্যাকশন বেশি হয় তাহলে এটা নিয়ে আসলে অতটা ওয়ারি করার কিছু নেই। এটাই আপাতত আমাদের এই পর্যন্ত ইনফরমেশন আছে, তবে আরও রিসার্চ চলছে, হয়তো ভবিষ্যতে আমরা আরও জানতে পারবো, কেননা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে আপনার আর্সেনিক নির্ণয় করার ব্যবস্থাও হয়তো উন্নত হবে, অর্গানিক ইনঅর্গানিক আর্সেনিক আমরা সেপারেট করতে পারবো, তো তখন হয়তো আরও বেশি জানা যাবে। কেন আর্সেনিক নিয়ে রিসার্চ আসলে সারা পৃথিবীতেই চলছে, শুধু বাংলাদেশেই না, এটা আপনি আর্সেনিক কন্টামিনেশন অনেক দেশেই এখন আমরা দেখছি, খোদ আমেরিকাতেও আর্সেনিক কন্টামিনেশন আছে, ইন্ডিয়া আছে, অলমোস্ট অ্যাকচুয়ালি যেসব দেশে নদীবাহিত পলি দ্বারা গঠিত প্রায় সব জায়গায় আর্সেনিক আছে। সুতরাং এটা আর্সেনিক এমন একটা এলিমেন্ট যেটা আপনি অলমোস্ট সব কিছুর ভিতরে পাবেন, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আপনি আর্সেনিক পাবেন না। সুতরাং মাত্রাটা নিয়ে আমাদের সমস্যা, এবং কোন ফর্মে আর্সেনিক আছে সেটা সমস্যা। যেমন সি ফুডে আর্সেনিক কিন্তু অনেক বেশি, অ্যাবাউট 5 মিলিগ্রাম পার কেজিতে পর্যন্ত পাওয়া যায়, তবে সি ফুডের আর্সেনিকটা কনফার্ম যে এটা অর্গানিক আর্সেনিক, যার জন্য আমাদের এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তো এখন এটা নিয়ে আরও রিসার্চ চলছে, ভবিষ্যতে জানা যাবে আসলে যে অবস্থাটা কি আমাদের। তবে গ্রাউন্ড ওয়াটারের উপর আমরা জোর দেই না, সারফেস ওয়াটার থাকলে সারফেস ওয়াটারে ইরিগেশনের জন্য ইউজ করা উচিত, কিন্তু আসলে বাংলাদেশের ওয়াটার রিসোর্সে যদি আপনি চিন্তা করে দেখেন যে সারফেস ওয়াটার আসলে আমাদের দেশে আছে বটে, কিন্তু এই পানি আমরা ব্যবহার করতে পারি না। বাংলাদেশ সমতল দেশ, পানিকে আটকে রেখে যে ব্যবহার করবো, যদি আটকায় রাখি তাহলে আপনার প্লাবন হয়ে যাবে আপ স্টিমে, সুতরাং অনেকটা জায়গা আমাদের নষ্ট হয়। সেই জন্য আমরা এটাকে ধরে রেখে যে ব্যবহার করবো সেটার সুযোগ নেই। সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি যে পানিটা আসে সে পানিটা কিছুটা আন্ডারগ্রাউন্ডে যায়, রিচার্জ হয়, এবং সেই পানিটাই আমরা ব্যবহার করি, যার জন্য গ্রাউন্ড ওয়াটারের
ব্যবহারটা অত্যাধিক বাংলাদেশে। এটা যেহেতু আমাদের ওই ধরে রাখার কোনো ব্যবস্থা এখনও নেই, হয়তো গ্যাঞ্জেস ব্যারেজ বা পদ্মা ব্যারেজ আমরা করার কথা চিন্তা করছি, সেটা হলে হয়তো কিছুটা সারফেস ওয়াটারের বাড়বে। আপনার গত 10 বছর ধরে ইরিগেশনে সারফেস ওয়াটারের বাড়ছে না, যেটুকু বাড়ছে সেহেতু গ্রাউন্ড ওয়াটারই। সুতরাং সারফেস ওয়াটার ড্রাই সিজন যখন ইরিগেশন দরকার তখন পাওয়া যায় না, দ্যাট ইজ দি প্রবলেম। যার জন্য আমাদের ইরিগেশনের জন্য এই গ্রাউন্ড ওয়াটারটা বেশি ইউজ করছি। শুধু আর্সেনিক বলে কথা নয়, গ্রাউন্ড ওয়াটার ইরিগেশনের জন্য ভালো নয়, কারণ হলো যে এতে অনেক রকম মিনারেল থাকে যেটা নাকি ইরিগেশনের পরে আমরা মোস্ট অফ দি ওয়াটার যে ইরিগেশনে ব্যবহার করি তারা অনেকটা পানি ইভাপোর ট্রান্সপারেশন বা অন্যান্যভাবে চলে যায় এভাপোরেশন হয়ে, এবং রেসিডিউটা থেকে যায়। এবং পৃথিবীতে কিন্তু অনেক এক্সাম্পল আছে যে আগে বড় রকম এগ্রিকালচারাল ল্যান্ড ছিল, সেই দেশটা এখন মরুভূমি হয়ে গেছে। হ্যাঁ, এটা বহু এক্সাম্পল আছে। সুতরাং এই গ্রাউন্ড ওয়াটারটা ব্যবহার আসলে বেশি করা উচিত নয়। তা বাংলাদেশে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে বৃষ্টির পানিতে অনেকটা এই মিনারেল যেটা জমা হয় এটা চলে যায়। শুধু আর্সেনিক না, অনেক রকম মিনারেলই জমা হয়, তো সেগুলো ধুয়ে যায় বলেই আমাদের একটু সুবিধা আছে যে বৃষ্টির পানিটা অ্যাটলিস্ট এইভাবে আমাদেরকে সাহায্য করে। ডক্টর মাহবুব নাসির, আমাদের এখানে পেস্টিসাইডের ব্যবহারটা খুব বেশি ইদানিং, অতিমাত্রায়। এটা আমাদের সারফেস ওয়াটারটাকে কিভাবে এফেক্ট করছে? কারণ আমাদের পিসিকালচার কমে গেছে, আমরা দেখছি নদীতে মাছ আজকাল দেখাই যায় না মোটামুটি। আসলে পেস্টিসাইডের ব্যবহারও আবার সেই সবুজ বিপ্লব থেকে শুরু হয়েছে, 60-এর দশক থেকে শুরু হয়েছে, এবং সেখানে আমাদের অতিরিক্ত মানুষের জন্য খাদ্য উৎপাদনের জন্যই ব্যবহার শুরু হয়েছে, এবং তখন থেকেই আমরা বলি যে এটা একটা বিশ্বায়নের একটা প্রভাব পড়ছে, এবং যে টক্সিক এলিমেন্টসগুলি জমা হচ্ছে সেটা কিন্তু কৃষিক্ষেত থেকে আবার আমাদের নদীগুলিতে যাচ্ছে, এবং সেখানেই ক্ষতি হচ্ছে। অর্থাৎ যত প্রজাতি আছে সবাই ক্ষতি হচ্ছে, এবং আমরা যদি অতিমাত্রায় যেখানে কীটনাশক ব্যবহার করি সেখানে সয়েল ফার্টিলিটি বা জমির উর্বরতা কমে যায়। যে ধরনের ফসল আমরা প্রাকৃতিক বলি, নেটিভ বা ওই হ্যাবিটেটে উৎপাদন হতো, যে ধরনের প্রজাতি থাকতো, সেটা কিন্তু করা যাচ্ছে না, এবং তার ফলে যে হচ্ছে শুধুমাত্র যে উৎপাদন হয়তো বাড়ছে কিন্তু ক্ষতিকর হচ্ছে, মানুষের স্বাস্থ্যের উপর একটা ক্ষতিকর প্রভাব ফেলছে। তো আমরা আবার এটাও দেখেছি যে যেসব ডার্টি ডজন নামে 12টা নিষিদ্ধ, যেগুলি উন্নত দেশগুলিতে নিষিদ্ধ ছিল, সেগুলি বাংলাদেশে এসেছে, এরকমও হয়েছে। অর্থাৎ তখন বাংলাদেশ অনেকেই আসলে রিসার্চ করতো না বা জানতেও না যে এগুলি অন্যান্য দেশে ব্যান এবং আমাদের আসে। তো প্রথম দিকে আমরা অনেক ক্ষতি করেছি, তবে বর্তমানে যে অনেক প্রযুক্তি হয়েছে এবং অর্গ্যানিক যে সার, কম্পোস্ট সার, এইসব দিকে কিন্তু ছোট ছোট মাত্রায় হলেও আমরা ফিরে যাচ্ছি, এবং মানুষের মধ্যে যেই ক্ষতিকর কীটনাশকের ব্যাপারে যে সচেতনতা হচ্ছে সেটা কিন্তু সরকারিভাবেও করা হয়েছে, বেসরকারিভাবেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরেও আমরা বলবো যে আমরা যদি উচ্চ ফলনশীল বা হাই ইল্ড ভ্যারাইটি বা বেশি মাত্রায় ফলন করতে চাই তাহলে কিন্তু এই কীটনাশক থেকে বের হয়ে আসতে পারবো না। কিন্তু কিছু কীটনাশক আছে যেগুলি অনেক ক্ষতিকর, যেটা স্বাস্থ্য থেকে আরম্ভ করে ফুড চেইনের মধ্যেই তো ঢুকে যাচ্ছে, সেটা প্রতিরোধ করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, আমরা যেটাকে বলি যে টেকসই কৃষি, তার জন্য কিন্তু গবেষণা হচ্ছে। তবে আমরা বলবো যে ওই হারে যে একেবারে ব্যাপক মূল ধারায় নিয়ে আসা কৃষিকাজের, সেখানে এখনো সম্ভব হয়নি বা এখানে এখনো আসেনি। ডক্টর নাসরিন, ডক্টর ফিরোজ বললেন যে বৃষ্টির পানিতে রিচার্জ হয়ে যাচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার, কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখছি যে ওয়াটার মাইনিং হচ্ছে, অ্যাকুইফার মাইনিং হচ্ছে, এখন নিচেই নেমে যাচ্ছে স্তর আস্তে আস্তে আমাদের পানি। এটার কি ব্যাড ইফেক্টসগুলি আছে? এখন পানির স্তর নিচে নেমে গেলে তো সবচেয়ে বড় কথা যে অনেক জায়গায় এখন আমরা দেখছি যে বাংলাদেশে যেখানে খরা হতো না সেসব জায়গায় কিন্তু খরা হচ্ছে, এবং যেখানে আমরা খুব বেশি বৃষ্টিপাত, যেমন ইরেটিক রেইনফল আমরা বলি, যে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু খরা প্রবণ অঞ্চলেও তারা কৃষিকাজ করতে পারে, কিন্তু এখন বৃষ্টিপাত তো সময় মতো হচ্ছে না। তো সময় মতো না হলে যদি ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরশীলতাটা আমাদের যেহেতু বেড়ে গেছে, এবং সেখানেও কিন্তু অনেক প্রযুক্তি, অনেক এক্সপেরিমেন্ট, প্রশিক্ষণ,
অনেক ধরনের প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে, যে কিভাবে অনেকগুলি পাইপ দিয়ে তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে আনবো। তারপরে বলবো যে ওই যে পানির যে ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাওয়ার ফলে যে কৃষি ক্ষেত্রে মানুষ বিকল্প কাজ খুঁজতে বাধ্য হচ্ছে, আবার বিকল্প কিছু ব্যবস্থা হচ্ছে, যেমন রিজার্ভায়ার তৈরি করার জন্য আমরা আবারও বলবো যে এগুলি প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ, এবং সেখান থেকে যাতে সাপ্লাই দেওয়া যায়, সেখানেও আবার সারফেস ওয়াটার ধরে রাখার কথাগুলিও আসে। তো এইভাবে আসলে কৃষি থেকে মানুষের যে জীবিকা নির্বাহ হতো সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, গবাদি পশুর যে খাদ্যের সংস্থান হতো সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং এগুলি আসলে নেতিবাচক প্রভাব পড়ছে, এবং পাশাপাশি আমাদের এই আর্দ্রতা ধরে রাখার জন্য বা পানি সরবরাহ করার জন্য, যেহেতু সেচ ব্যবস্থা অনেক সময় সমবায় ভিত্তিতে করার আগে একটা প্রচলন ছিল, আবারও সেদিকে চলে যাওয়া, কারণ ধনী কৃষকদের পক্ষে হয়তো ইরিগেশনটা দেয়া দরকার। এখন আমরা এটাও দেখেছি যে যেখানে নদীর পানি আছে তারাও কিন্তু মেশিনটা ব্যবহার করছে, সেচের মেশিনটা ব্যবহার করছে, কারণ এটা সহজ, অনেক জায়গায় একসাথে দেয়া যাচ্ছে। এই ব্যাপারে যে সচেতনতাটা সেটাও আসলে ওইভাবে তৈরি হয়নি। ডক্টর রশিদ, উনি তো পুরো ওভারঅল সিনারিওটা বললেন। ঢাকা শহরে যে ওয়াটার মাইনিংটা হচ্ছে, মানে আমরা যে পানিটা তুলছি খাওয়ার পানি নেওয়ার জন্য গ্রাউন্ড ওয়াটার থেকে, এটাতে তো আস্তে আস্তে স্তরটা নিচে নেমে যাচ্ছে এবং পোর্সগুলি থেকে যাচ্ছে, এবং যেইভাবে স্ট্রাকচারগুলি দাঁড়াচ্ছে, কংক্রিট একটা সিটি, এইটা কতটুক ভয়াবহ হচ্ছে বা ভবিষ্যতের জন্য কীরকম ডেঞ্জার আনছে এটা? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি এই মুহূর্তে প্রসঙ্গটি টেনেছেন। আসলে ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির যে দ্রুত নিম্নগামিতা, এই নিম্নগামিতার রেটটি আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। প্রতি বছরেই 1 থেকে 3 মিটার পর্যন্ত পানি এটা নিম্নগামী হচ্ছে, এবং ইতিমধ্যেই খোদ ওয়াসা কর্তৃক যে কিছু গবেষণামূলক তথ্যপত্র আমরা পেয়েছি, তাতে ঢাকা শহরের বেশ কিছু এলাকাতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পানি শূন্যতা তৈরি হয়েছে, অর্থাৎ মাইনিং, সেখানে আর পানিই নেই। তো এত কিছুর পরও এখন পর্যন্ত এই যে 1,20,00,000 মানুষকে প্রতিদিন পানি সরবরাহ করতে হচ্ছে, এবং এছাড়াও আমি বলবো যে আমাদের নগর জীবনেরও পানি ব্যবস্থাপনার যে বিষয়টা, নগর জীবনের সাথে সংশ্লিষ্ট যে শিল্প এবং এখানে আমাদের যে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যত রকম প্রয়োজন, সব রকম প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত মূলত আমরা আবারও ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। এবং আমাদের প্রতিটি পরিবারে যে আমরা পানি ওয়াসার পাইপলাইনের মাধ্যমে যে পানি সরবরাহ পাচ্ছি, সেক্ষেত্রে প্রায় 700 ডিপ টিউবওয়েল ওয়াসা এখন পর্যন্ত এটা সিঙ্ক করেছে, এবং 700 ডিপ টিউবওয়েল মধ্যে প্রতিদিন পানি উত্তোলন করছে। অর্থাৎ আমাদের সরবরাহকৃত পানির মধ্যে 70% পানি সরবরাহ করা হচ্ছে ভূগর্ভস্থ উৎস ব্যবহার করে, আর ভূপুর উৎস অর্থাৎ নদীর পানি পরিশোধন করে আমাদেরকে যে পানিটা সরবরাহ করা হচ্ছে এর পরিমাণ প্রায় মাত্র 30%। আপনাকে এখানেই থামাবো, কারণ এই নদীর পানি নিয়ে আবার আসবো আপনার কাছে ব্রেকের পরে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশনের পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভির রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় বাংলাদেশের পানি দূষণের অবস্থা। ডক্টর রশিদ, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন নদীর পানি ব্যবহারের জন্য, ঢাকা পানি সরবরাহের জন্য, কিন্তু আমরা দেখছি যে শীতলক্ষার পানিও নাকি এখন ব্যবহার করা যাচ্ছে না শোধনের জন্য, এবং পদ্মা এবং মেঘনা থেকে পানি আনার ব্যবস্থা করা হচ্ছে। এটা ফিজিবল হবে কিনা এক, আর দ্বিতীয়ত আমাদের নদীতে যে লাবণ্যতা, যে স্যালিনিটি যে ভিতরে পেনিট্রেট করছে, কত দূর পর্যন্ত আসছে, এবং শোনা যাচ্ছে যে খুব ভয়াবহ অবস্থা, এটা নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। আসলে শুধু শীতলক্ষা না, আসলে ঢাকা শহরের চারদিক ঘিরে যে আমাদের 4টি নদী রয়েছে, এই 4টি নদীর পানিরই এখন যে দূষণের মাত্রা,
সেটি আসলে মাত্রাটা এতই বেশি যে এই পানিতে এটা তো পানযোগ্য বা ব্যবহারযোগ্য নয়, যে এখানে কোনো কীটপতঙ্গ আর বেঁচে থাকতে পারে না, যেটি ধরা হচ্ছে। এবং সেই পানি স্পর্শ করলেই দেখা যায় যে কোনো না কোনো ধরনের রোগ হয়, দূষণের মাত্রাটা এতটাই বেশি। এবং যে সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে সেখানকার যে অবস্থা, সেটা হচ্ছে যে পানি শোধনের জন্য, অর্থাৎ আমাদের নদী বা ভূপৃষ্ঠ পানির যে একটা সাধারণ গুণগত মান রয়েছে, সেই গুণগত মানে আনার জন্য নদীর পানির যে কোয়ালিটিটা থাকে সেটার জন্য আগে আরেকবার ওদেরকে শোধন করতে হচ্ছে, করার পরে ট্রিটমেন্ট প্ল্যানে ফেলতে হচ্ছে। অর্থাৎ এতে করে কিন্তু আমাদের পরিশোধনের খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটি আমাদের জন্য কস্ট এফেক্টিভ না, সেটি একটি বিষয়। আর অন্যান্য নদীর পানিগুলো তো আমরা ব্যবহারই করতে পারছি না, যে দূষণের মাত্রাটা এতটাই বেশি হয়ে গেছে। যেমন চারদিকে অপরিকল্পিতভাবে আমাদের যে শিল্প কারখানা এবং শিল্প বর্জ্যের যে দূষণ এবং আরও নানাবিধ কারণে যে দূষণের মাত্রা, সেই কারণে এই বাকি চারটি নদীর পানিও কিন্তু ব্যবহারের সম্পূর্ণরূপে অনুপযোগী। আপনি বলছিলেন যে হ্যাঁ, যে আমরা শীতলক্ষা পানি থেকে এখন আমরা পদ্মা থেকে পানি আনার যে একটা মহাপরিকল্পনা গ্রহণ করেছি। আসলে বাংলাদেশের মতো একটি দেশের জন্য একদিক থেকে চিন্তা করতে গেলে যে পানি মানুষের একটি মৌলিক প্রয়োজন এবং এটাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। যে কোনো মূল্যে হোক মানুষকে কিন্তু তাদের পানীয় জল সরবরাহের প্রয়োজনে এবং তাদের গৃহস্থালী প্রয়োজনে পানি সরবরাহটা নিশ্চিত করতেই হবে। সেই দিক থেকে এটি সরকার বা উন্নয়ন যে কোনো প্রতিষ্ঠানের এটি একটি দায়িত্ব। এখন এই নদীগুলোর দূষণ আমরা মানে এটা আমরা ঠেকাতে পারিনি, এখন আমাদেরকে পদ্মা থেকে পানি আনার যে মহাপরিকল্পনা করতে হচ্ছে। আমাকে যদি আপনি এটা অর্থনৈতিক দিক থেকে বলেন যে এটা আমাদের জন্য কতটুকু কস্ট ইফেক্টিভ হবে, তাহলে এটা হয়তো আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে না, কিন্তু জীবনের জন্য বেঁচে থাকার প্রয়োজন কিন্তু বিকল্প কোনো উপায়ও আমাদের হাতে খোলা নেই। এবং এটি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেসন হওয়া উচিত যে আমাদের হাতের কাছে যে সমস্ত পানি সম্পদ রয়েছে সেগুলো আমরা যেন আর নষ্ট না করি, সে ব্যাপারে আমাদের ব্যাপক গণসচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। এবং এটা শুধু ঢাকা শহরকে উদাহরণ হিসেবে নিলে দেখা যাবে যে বাংলাদেশে আরও যে সমস্ত ছোট বড় মাঝারি শহর বা নগর রয়েছে তার পাশ দিয়ে যে সমস্ত নদী বা জলাশয় রয়েছে সেগুলো কিন্তু এইভাবে ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে এবং দূষণের মাত্রাটা অনেক বেশি। কাজেই সেই উৎসগুলোকে অন্তত আমাদের রক্ষা করার একটা উদ্যোগ নেওয়ার দরকার রয়েছে। এখন আপনি বলেছেন যে লবণাক্ততা, আসলে আমাদের দেশের এই বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল এবং বাংলাদেশের 1/3 বেশি এলাকা কিন্তু উপকূলীয় এলাকার মধ্যে পড়েছে। এবং আমাদের সাম্প্রতিক সময়ের যে কি বলবো যে আমাদের পরিবেশগত যে অর্থাৎ আমাদের পরিবেশগত যে পরিবর্তন, যেটাকে বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এর ফলে আমাদের যে আমাদের সি লেভেল রাইজ করছে, এর ফলে কিন্তু আমাদের সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাচ্ছে এবং এই সমুদ্রের লোনা পানি আমাদের সমতলের দিকে ক্রমশ এটা বিস্তৃতি লাভ করছে এবং প্রতিদিনই কিছু কিছু করে আমাদের এই লবণাক্ত এরিয়ার পরিমাণ বাড়ছে। এটা একটা। আরেকটি হচ্ছে যে মনুষ্য সৃষ্ট কিছু কারণে, অর্থাৎ আমাদের দেশে চিংড়ি চাষকে ধরা হচ্ছে যে এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা এবং দেশের জন্য একটি রপ্তানিমুখী এটি আরেকটি শিল্প প্রতিষ্ঠান, কিন্তু এটি আমাদের দেশের উপকূলীয় এলাকার পানি সম্পদকে যে কীভাবে ধ্বংস করেছে। আমি শুধু পানি সম্পদের কথা বলবো না, সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডকে আমি বলবো যে মানুষের সাধারণ জীবনযাত্রার যে গতি সেটাকে অনেকটা বাধাগ্রস্ত করেছে। অনেক মানুষ এখন কিন্তু তাদের নিজেদের ভিটেবাড়ি ছেড়ে তারা এখন শরণার্থী হিসেবে তারা অন্যত্র তারা আশ্রয় নিয়েছে এবং আমাদের দেশ সেই সমস্ত এলাকার কৃষি বলেন, আমাদের যে বনাঞ্চল বলেন, আমাদের পানি সম্পদ বলেন, সব কিছু কিন্তু বিনষ্ট হওয়ার পথে। এবং যদি আমরা বর্তমান সময়ের এটা ধরি যে আমাদের মাটিতে যে পরিমাণ লবণ থাকার কথা, অর্থাৎ এটার পরিমাণ হচ্ছে 0.04 পিপিটি থেকে পিপিটি
সেটি বেড়ে এখন 7 থেকে 15 পিপিটি প্রতি বর্গ কিলোমিটার মাটিতে, যেটি এই যে অতি লবণাক্ততার মাত্রা, এটি শুধু ফসলের জন্য বা আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ তা নয়, গোটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এটি যথেষ্ট উদ্বেগজনক একটি অবস্থা। ডক্টর ফিরোজ, বলা হয় যে বুড়িগঙ্গাকে দূষণ করেছে বেশিরভাগ আমাদের ট্যানারি, তাহলে শীতলক্ষ্যা দূষণ করলো কে? না, ট্যানারি বলে কথাটা নয় আসলে। ট্যানারি তো আমরা বহু যুগ থেকে জানি যে ট্যানারি আমাদের সবচেয়ে বড় পলিউটিং ইন্ডাস্ট্রিজ, এবং সেটা একসাথে ক্লাস্টার হওয়ার জন্য এটার দূষণটা অনেক বেশি। আসলে বাংলাদেশে এখন যে দূষণ হচ্ছে এই আশেপাশের নদীগুলো, বলা হয় সাধারণত 60% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে, আর 40% আসে অন্য অন্য মিউনিসিপ্যাল ওয়েস্ট বা ওয়েস্ট ওয়াটার থেকে। এই হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান অবস্থাটা। তো এখন ট্যানারি তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে অন্য অন্য ইন্ডাস্ট্রি, এই বিশেষ করে ডাইং ইন্ডাস্ট্রি। এটা একটা ডাইং ইন্ডাস্ট্রির ওয়েস্টটা ট্যানারির মতোই অবস্থা আর কি। এর পলিউটিং সাবস্টেন্সেস অনেক বেশি। তারপরেও ধরেন মিউনিসিপ্যাল ওয়েস্ট আমাদের ঢাকা শহরে যে সুয়েজ ট্রিটমেন্ট করার কথা ছিল, যেসব ট্রিটমেন্ট প্লান্ট হওয়ার কথা ছিল, এগুলো হয়নি। যার জন্য এই সুয়েজটাও গিয়ে পৌঁছতেছে নদীগুলোতে। তো সেই জন্যই এই সম্মিলিত পলিউশনের জন্যই আর কি এই নদীগুলোর অবস্থা এই দাঁড়িয়েছে। তো ইমিডিয়েটলি আমরা যেহেতু দেখতেছি না সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট যে ব্যয়বহুল কিছু হবে বলে, একটা মাত্র প্লান্টের জন্য এখন একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে প্রিলিমিনারি স্টেজে। সেটা হলো এই আপনার বিশেষ করে হাতিরঝিলে যে পলিউশনটা হচ্ছে, এই এরিয়ার পলিউশন সুয়েজটাকে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য একটা প্লান্টের জন্য চায়নার সঙ্গে একটা আলোচনা হচ্ছে। তো এটা হতে অনেক দেরি লাগবে, যার জন্য আমরা মনে করি যে এইসব নদীগুলো যে ইমিডিয়েটলি আমরা একটা খুব ভালো অবস্থা দেখবো তা সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ডাইং ইন্ডাস্ট্রি থেকে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনগুলো হচ্ছে, এটাও আসলে যে স্ট্যান্ডার্ড এখন ফলো করা হচ্ছে, ওই স্ট্যান্ডার্ডে এই পলিউশনের খুব একটা কমানো সম্ভব হবে না। তো সেই জন্যই আসলে পদ্মা যেতে হচ্ছে বা মেঘনায় যেতে হচ্ছে। আমরা এখন যদি দেখি বাস্তব পক্ষে আরবান এরিয়ার চারদিকের নদীগুলো সবচেয়ে বেশি পলিউটেড। ঢাকা শহরের চারদিকে যে নদীগুলো, এটা প্রায় 15 টাইমস মোর পলিউটেড দ্যান পদ্মা, অথবা যেটা নাকি আরবান এরিয়ার ভিতর দিয়ে যেসব নদী যায় নাই এখান দিয়ে। তো এই জন্যই আসলে এই অবস্থাটা। তো এখন এটার ইমিডিয়েট সলিউশন তো আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে ধরেন যতটা স্ট্রিক্টলি পলিউশন কন্ট্রোল করার দরকার এইটা তো হচ্ছে না। তো যার জন্য এই অবস্থা। তো এখন সেই জন্যই বাধ্য হয়ে ঢাকা ওয়াসাকে এখন যেতে হচ্ছে পদ্মাতে অথবা মেঘনাতে পানি আনার জন্য, যাতে করে কম খরচে ট্রিটমেন্ট করা যায়। আর যে কস্টিংয়ের কথাটা বললেন, অ্যাকচুয়ালি কস্ট তো বাড়বে অবশ্যই। প্রায় পানির দাম দ্বিগুণ হয়ে যাবে আপনার এই বাড়ি থেকে পানি আনলে। ট্রান্সপোর্টেশন কস্ট অলমোস্ট ইকুয়াল হবে আপনার ট্রিটমেন্ট কস্টের সাথে আর কি। তো এই জন্য পানির দাম বাড়বে ঢাকা শহরে, এটা আমাদের মোটামুটি স্বীকার করে নিতে হবে। আর ঢাকা শহর বা বড় বড় শহরে যেটা হচ্ছে যে এখানে তো আসলে অন্য কোনো উৎস নেই পানির, সুতরাং পানির ব্যবহার একমাত্র ঢাকা ওয়াসা সাপ্লাই দিচ্ছে, এটাই একমাত্র পানির উৎস। সুতরাং এইটা তো আনইন্টারাপ্টেড রাখতেই হবে, তা না হলে তো শহরে বাস করা যায় না বা শহর বাসযোগ্য থাকে না আর কি। তো এটাই হচ্ছে অবস্থা আসলে। এখন মানুষ ধরেন পানি একটু বেটার কোয়ালিটি পানি তো আরও বেশি দাম দিয়ে খাচ্ছে। ঢাকা শহরে বোতল ওয়াটারের দাম যদি তুলনা করেন সাপ্লাই ওয়াটারের সঙ্গে, কত পার্থক্য, তাই না? তো এরকম অবস্থাতে আমার মনে হয় না যে পানির দাম দ্বিগুণ হলে বা তিনগুণ হলে ঢাকা শহরে মানুষ যে পানি পান করবে না, তা না। এর উপর এফেক্ট খুব একটা তেমন কিছু হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়াও আমাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে, দেশে হোক গ্রামে হোক। তাতে করে আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো একটু ভালো পানির মানুষ পান করতে পারবে। তবে আমাদের ব্যবহারিক যে দিকটা, এটার একটু পরিবর্তন দরকার, একটু দৃষ্টিভঙ্গি। গভর্নমেন্ট একটা প্রজেক্ট ছিল যে এখন ছাদের উপর দিয়ে একটা পাইপ নিচে নামায় দেওয়া গ্রাউন্ড ওয়াটার চার্জের জন্য, এটা কি অবস্থায় আছে? এখন গ্রাউন্ড ওয়াটার চার্জের জন্য আমি প্রকল্পটা সম্পর্কে বলতে পারবো না, কারণ এটা নিয়েও অনেক বিতর্ক ছিল যে এটা সাকসেসফুল হবে কি হবে না, কারণ আবারও তো সেই গ্রাউন্ড ওয়াটারেই যাচ্ছে।
আর মেইনলি যেটা স্যার বলছিলেন যে ঢাকায় যে পরিমাণ বর্জ্য সৃষ্টি হচ্ছে প্রতিদিন, যে 12,70,000 ঘনমিটার বর্জ্য আমরা তৈরি করছি, এবং সেটা শোধন করার কোনো ব্যবস্থাই নাই, মানে 70 ভাগেরই শোধন করার ব্যবস্থা নেই। তো সেই জন্য আমরা কতটা আসলে নিরাপদ এবং সুপেয় পানিটা পাবো, বিশেষ করে যদি আমরা ঢাকায় ধরি যে শতকরা 50 ভাগ লোকই শহরে বাস করবে, তাহলে কি হবে? আমাদের আসলে এটা প্ল্যানটা ওইভাবে চিন্তা করা দরকার। এখন আমরা আশাবাদী হতে পারি যে আমাদের গ্রোথ রেট যেভাবে বাড়ছে মানুষ হয়তো অ্যাফোর্ড করতে পারবে। তো এই জন্য যদি আমরা দেখি যে পৌরসভাগুলিতে যে বস্তিবাসীদের আমরা মনে করতাম যে কোনো দিনও বোধহয় তাদেরকে যে 5 থেকে 4 মিলিয়ন 4 থেকে 5 মিলিয়ন লোকের হয়তো কোনো দিনও পানির ব্যবস্থা হবে না, সেটাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ যে সামনের দিকে আগাচ্ছে সেটা হচ্ছে শহর এলাকাতেও যে দৃষ্টি দেয়া হচ্ছে সেটা ইতিবাচক। এখন যে বিষয়গুলি আসলে দেখা দরকার সেটা হলো যে প্রযুক্তি আমরা কতটা অ্যাফোর্ড করতে পারবো। সব জায়গায় কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্টের উপরেই বেশি জোর দেওয়া হয়। এখন সেটা যদি অনেক এক্সপেন্সিভ, আমরা তো মেট্রো রেলও বানাচ্ছি, তাহলে ট্রিটমেন্ট প্ল্যান্টেও যদি আমাদের অনেক মানে ব্যয়বহুল হয়, তারপরেও মনে হয় আমাদের যেতে হবে। এই কারণেই যে আমরা নদীর পানি ওইভাবে, একটা কনসেপ্ট একবার আসছিল, সেটা হলো যে রিং মেইন কনসেপ্ট, স্যার হয়তো ভালো বলতে পারবেন। সেটা হলো যে ঢাকার আশেপাশে যেই নদীগুলি আছে, যে কোনো একটা দুটো নদী থেকে না নিয়ে একদম রিংয়ের মতো ঢাকার চারপাশের নদীগুলির আবার নাব্যতা ফিরিয়ে এনে তারপরে যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান্টই হয়, তাহলে ওই রিং, ওইটাকে রিং মেইন প্ল্যান বলে, যে রিংয়ের মতো করে পুরো সব নদীগুলিকে ট্যাগ করে দেয়া। তাহলে ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু যে একটা দিয়েই ওইটা ঘুরে ঘুরে শোধন হয়ে আসতো। এখন সেইটা যদি মানে আমি নাইভ, যেহেতু টেকনোলজি জানি না, কিন্তু ওটার সোশ্যাল অ্যাসপেক্টসটা আমি দেখেছিলাম, এবং সেই ক্ষেত্রে মনে হয়েছিল যে যদি ঢাকা শহরে এবং লবণাক্ততা যুক্ত সেখানে যদি সাধারণ দামের থেকে 300 গুণ দামে পানি কিনে খেতে হয়, সেটা মানুষ কতটা অ্যাফোর্ড করতে পারবে? সবাই তো আসলে পারবে না পানি। আর যেটা আরেকটা কথা, যে পানির যেভাবে আমরা যারা পাই তারা যেভাবে অপচয় করি, সেই বিষয়টাও কিন্তু একটু দেখার বিষয়, এবং খুব বেশি এর মধ্যে মিডিয়া সচেতনতাটাও আসতে হবে, যে যারা পায় পানি অনেক, তারা কিন্তু খরচ করছে। সুতরাং আমি যদি এইভাবেও দেখি বিষয়টা, আমি একটু কম খরচ করলে আরেকজন একটু বেশি খরচ করতে পারবে, সেইভাবেও আসতে হবে। অর্থাৎ এই দায়টা শুধু একা সরকারের পক্ষে উপরে যাবে না, পানির অপচয়টাও কিন্তু বন্ধ করতে হবে। আমরা যেটা দেখি যে জায়গায় জায়গায় যে বিষয়টা হচ্ছে, তো এগুলি আসলে সব আমাদের যেই অনেক কথা এখানে বলা হয়, তবে বেশিরভাগই বেশি যে আমরা যেই অনেক অঞ্চল ভিত্তিক কিন্তু পানির স্তর নেমে যাচ্ছে। যেখানে 2000 সালে আমরা ভূগর্ভস্থ পানির স্তর ছিল 62 ফুট, সেটা 105 ফুট নিচে নেমে গেছে। তো সেই বরেন্দ্র অঞ্চলে, তো যেই আপনি যে ড্রট প্রোন এলাকা বা খরা প্রবণ এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এই নিচে নামার বিষয়গুলিও কিন্তু দেখতে হবে। তো পুরো দেশকেই আমরা সেভাবে যদি দেখি, তাহলে বাংলাদেশে যে জিডিপির বলা হচ্ছে যে শুধুমাত্র আমরা পানি প্রকৃতির উপরে দৃষ্টি দিচ্ছি না দেখে জিডিপির শতকরা 4 ভাগ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটা যদি আমরা আমাদের কমাতে হয়, তাহলে কিন্তু পানি ব্যবস্থাপনার উপরে একটা ওভারঅল কনসেপ্ট হিসেবে জোর দিতে হবে। ডক্টর নাসরিন, ডক্টর ফিরোজ, ডক্টর রশিদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সোমবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।